আচমকা টানটা প্রখর হলো আর দুজনেই তলিয়ে পড়লাম পচা রক্তের স্রোতে। চোখটা বন্ধ করেছিলাম, কিছু দেখতে না পারলে অনুভব করতে পারছিলাম গভীরের দিকে তলিয়ে গেছি আমি। দম ভারী হয়ে যাচ্ছে, দুর্গন্ধ যেন পেট ফুলে ফেঁপে যাচ্ছে, আর মুক্ত দাঁত কামড়ে দিয়ে রেখেছিলাম। একটা পর্যায়ে দুজনে অজানা একটা জায়গায় পতিত হলাম। হালকা হিমেল বাতাস আমার শরীরে লাগতে আমার চোখটা খুলে গেল। এই জায়গাটা বেশ শীতল, চারপাশটায় শুধু কাটা মাথার কঙ্কাল আর হাড়গোড়ের স্তূপ। সামনে একটা সুন্দর বাড়ি, জরাজীর্ণ এই পরিবেশ, বাড়িটা যেন সৌন্দর্যতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। আমার শরীরের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম কোনো রকম রক্ত বা ক্ষতের দাগ নেই। এ কী করে সম্ভব তা বোধগম্য হচ্ছে না। অপরদিকে মিদের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম তার চেহারায় বেশ পরিবর্তন এসেছে। বিশেষ করে তার চোখের লেন্স দুটো আংশিক নীল কালো বাদামি বর্ণের সোপাকার হয়ে গেছে। চুলগুলো যেন আগের চেয়ে কালো আর কোঁকড়া হয়ে গেছে। আর এই পরিবর্তন তার সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সে ওপর দিকে তাকিয়ে কি যেন ভাবছিল। তার আনমনা হয়ে উপরের দিকে তাকানো লক্ষ্য করে আমিও তাকালাম। উপরের দিকে তাকাতে আমার বুকটা কেমন জানি কেঁপে উঠল। আকাশটা কেমন কালো আস্তরণে ছেয়ে আছে। চারপাশে তাকালে বোঝা যায় না আকাশে এত কালো মেঘ করেছে। কোথায় এসে ঠেকেছি বুঝতে পারছি না। সংশয় নিয়ে মিদাকে বললাম, কোথায় আসলাম বুঝতে পারছি না, আবার কি হতে চললো কে জানে। মিদা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকালো কতক্ষণ, তারপর ক্ষীণ গলায় বলল, মাঝখান দিয়ে 2 মাস আমরা টুকু পথ আসতেই পার করে ফেলেছি। আমি এর মধ্যে অভিশাপ মুক্ত হয়েছি। এখন আমি নাগিন রূপ নিতে পারবো নির্দ্বিধায়। মিতার কথা শুনে আমি বেশ অবাক হলাম। কুয়োর গভীরে তলিয়ে গিয়ে আমরা কিভাবে 2 মাস পার করলাম বুঝতে পারছি না। শরীরটা কেমন জানি লাগছে। মনে হচ্ছে এই তো একটু আগে কুয়োর মধ্যে তলিয়ে গিয়েছিলাম। মিতার কথা যেন মাথা ভেদ করে মস্তিষ্কে প্রবেশ করছে না। আমি বিস্মিত গলায় বললাম, 2 মাস পার করলাম অথচ টের পেলাম না। এটা কি করে সম্ভব? সব কিছু অসম্ভব লাগছে। আর এটা কোন জায়গায় এসে পড়লাম? এখানে কি করব আমরা? মামাকে ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়েছিলাম। এখন নিজে লক্ষ্যচ্যুত হয়ে কোথায় থেকে কোথায় যাচ্ছি বুঝতে পারছি না। মিদার হালকা গলা কানে আসলো, জানি না এটা কোন জায়গা। তোমার কাছে সব এলোমেলো লাগছে বুঝতে পারছি। এলোমেলো লাগাটাই বরং স্বাভাবিক। তবে এখন আরও কিছু কথা বলবো যেটা তোমার কাছে আরও অবাস্তব লাগতে পারে। অবাক সুরে জিজ্ঞেস করলাম, কি? মিদে এরপর যা বলল তা শুনে আমি নিজেই চমকে যাচ্ছিলাম। তোমাকে বলেছিলাম না তোমার মাঝে কোনো শক্তি লুকায়িত আছে। তোমার সেই শক্তিগুলো আস্তে আস্তে প্রস্ফুটিত হবে, আর খুব শীঘ্রই এই সুড়ঙ্গ থেকে বের হয়ে আমরা একটা গন্তব্যে পৌঁছাবো। এর মধ্যে তোমার গর্ভে আসবে এক কদাকার সন্তান, ভয়ঙ্কর রূপের হবে সে। সে সন্তানকে দিয়ে এরিককে খুন করতে হবে। আমি চমকাচ্ছিলাম মিদার কথা শুনে। পুরুষবিহীন মা হওয়া কি আদৌ যায়? কিছুটা চমকে গিয়ে সেটাকে সাথে সাথে নিবারণ করে বললাম, এটা কি করে সম্ভব? আমি তো বিবাহিত না মিদা। আর মামার সাথে বিয়ে তো শয়তান করিয়েছে, সেটা বৈধ নয়। মামার সঙ্গে আমার কোনো শারীরিক মিলন ঘটেনি, তাহলে বাচ্চা হবে কি করে? মিদা সংশয় কাটিয়ে বলল, দেখো চারুলতা, তোমার জীবনে একটা পরিবর্তন আসবে। তোমার গর্ভে যে বাচ্চাটা আসবে সেটাই মূলত তোমার মামা এরিককে ধ্বংস করতে সাহায্য করবে। তুমি 8-10টা সাধারণ মেয়ের মতো না। সন্তান জন্ম দেওয়ার পর তোমার মধ্যে এমন কিছু শক্তির সূচনা ঘটবে যার মাধ্যমে তুমি খুব সহজে এরিককে বিনাশ করতে পারবে। তবে এই সন্তান জন্মদানের সময়ের ব্যবধান এদিক সেদিক হলে হিতে বিপরীত ঘটবে। মিদের শেষ কথাটা আমার বোধগম্য হলো না। কথাটাকে ফিটোফিট করে পাল্টা প্রশ্ন করে বললাম, সময়ের ব্যবধান মানে?
তোমার গর্ভে বাচ্চা কদাকার হলেও সে হবে শুভ শক্তির আধার। তুমি যখন বাচ্চা প্রসব করবে তখন রাহু সূর্যকে গ্রাস করবে। গ্রাসকৃত সময়ের মধ্যে বাচ্চা হলে তোমার বাচ্চা হবে শুভ শক্তির প্রতীক, কিন্তু এ সময় অতিক্রম করলে তোমার বাচ্চা হবে অশুভ শক্তির প্রতীক। মিতার কথার তাৎপর্য বুঝতে পারছিলাম না। আমি চুপ হয়ে বসে আছি, পাশাপাশি দুজন। নীরবতা কাটিয়ে মিতাকে হালকা গলায় বললাম, এখানেই বসে থাকবে নাকি সামনের দিকে এগোবে? মিতা আমার হাতটা ধরে টেনে তুলল, তারপর জোর গলায় বলল, বাড়িটার ভেতরে আগে প্রবেশ করো, তারপর বাবা যাবে। কি করব? এই বাড়িতে কোনো না কোনো রহস্য তো আছেই। কথাটা শেষ করে কেউই অপেক্ষা করলাম না, দ্রুত চলে গেলাম বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে গিয়ে দুজনে দাঁড়াতে একটা উষ্ণ শীতল বাতাস এসে আমার গায়ে লেফটে গেল। বাতাসটা গায়ে লাগতে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার সম্মুখীন হলাম। আমার পেটটা পাহাড়ের মতো উঁচু হয়ে গেল। আমি কিছুটা বয়ার্ত হয়ে গেলাম। পেটের এমন অস্বাভাবিক ফুলে যাওয়ার কারণটা আমি বুঝতে পারছিলাম না। ভয়ের মাত্রা প্রখর হওয়ার আগে মিতা বলে উঠল, ঘাবড়ে যেও না, তোমার গর্ভে সন্তান প্রবেশ করেছে। ঠিক 17 দিন পর রাহু যখন সূর্যকে গ্রাস করবে তখন এই সন্তান জন্ম নেবে। তবে সময়ের ব্যবধান নিয়েই আমি চিন্তিত। এই সন্তান যেন শুভ শক্তির হাদার হয়ে জন্ম নেয়, সে ছাওয়ায় মনে ব্যক্ত করছি। ঘটনার কোনো সারসংক্ষেপ আমার বোধগম্য হচ্ছে না। বাড়ির ভেতরটায় প্রবেশ করার পর আরও বেশি ভয় পেয়ে গেলাম যখন লক্ষ্য করলাম মামা আমাদের সামনে দাঁড়ানো। মামার চোখগুলো রাগে আগুন হয়ে আছে, রক্ত চক্ষুগুলো আমার দিকে তাক করা। আমার পাশে এসে চুলের মুঠিগুলো ধরল। মিতা ততক্ষণ উদাও হয়ে গেল। আমি বুঝতে পারছি না আমার সাথে হচ্ছেটা কি। মামা আমার চুলগুলো টেনে সামনের দিকে আছড়ে ফেলে বলল, তুই আমার চোখ ফাঁকি দিয়ে পালাতে চেয়েছিলি না? কত বড় বোকা মেয়ে তুই! তোর কি ধারণা তুই পালিয়ে গেলে আমি টের পাবো না? কেমন লাগলো আমার ঘোলক দাদাটা? তুই তো বাড়ির বাইরেই যেতে পারিসনি। আমার সাজানো গোলক দাদাই শুধু ধরে ধরে হাঁপিয়েছিস। এই এরিকের চোখ ফাঁকি দেওয়া এত সহজ বিষয় না। আমার চোখ ফাঁকি দেওয়া যদি এতই সহজ হতো তাহলে এত শক্তির অধিকারী আমি হতাম না। মামার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। তার মানে আমি আমার বাড়ির বাইরেই যেতে পারিনি? এতক্ষণ যা ঘটেছে সব অবাস্তব আর মায়াবল। আমার মাথা ঘুরপাক খাচ্ছে। এই কোন পরীক্ষায় পড়লাম সেটাই চিন্তা করে যাচ্ছি শুয়ে শুয়ে। মামা আমার হাতটা ধরে টেনে তুলে চেঁচড়াতে নিয়ে গেল অন্য একটা কক্ষে। সেই কক্ষে নিয়ে গিয়ে আমাকে ধরে জোরে আছড়ে ফেলে কক্ষটা বন্ধ করে দিল। ফুলা পেটটা যেন এমন আঘাতে নড়ে উঠল। সব কিছু মায়াবল থাকলেও পেটটা কীভাবে ফুললো বুঝতেছি না। আর মিদা, সেও কি মায়ার তৈরি কেউ ছিল? শরীরটা ক্রমশ খারাপের দিকে যেতে লাগলো। এ নরক যন্ত্রণা থেকে কি মুক্তি পাবো না? বারবার এই কথাই মনে আসছে। ভীষণভাবে অসহায়ত্ব আমাকে গ্রাস করেছে। অন্ধকার কক্ষে বোঝা যাচ্ছে না এখন দিন নাকি রাত। বাইরে থেকে আলোর সমাগম এই কক্ষে নেই। মাঝে মাঝে শিয়ালের ডাক কানে আসছে, আবার কখনো কখনো কুকুরের কান্না। বাচ্চার কান্নাও কখনো কখনো মৃদু হয়ে প্রখর হচ্ছে, আবার কখনো কখনো প্রখর হয়ে মৃদু হচ্ছে। ভয়ে গায়ের কাটা লোম দিয়ে যাচ্ছে। আগের ঘটনাগুলো নিয়ে যতই ভাববো ততই ঘটনার আবর্তমানে তলিয়ে পড়ব। কোনো পথেই খুঁজে পাবো না। সাজানো এই মায়ার শহরে আমি কেবল নিছক একটা কীট, যাকে কিছুক্ষণ পর তার নিজের মামায় ভোগ করবে, তারপর বলি দিয়ে দিবে শয়তানের নামে। তবে পেটটা কেন ফুলে আছে? মিদে কি সত্যিই কোনো সাপ ছিল, নাকি মামার মায়ার শহরের এক কাঙ্গালিনী ছিল? মিদের কথাগুলো কি সঠিক ছিল, নাকি সব বুয়া মিথ্যা ছিল? আমার পেটে কি সত্যি কোনো শুভ শক্তির আধার লুকিয়ে আছে, নাকি এ বাচ্চাটাও মামার স্বার্থ হাসিলের কোনো অধ্যায়? সব কিছু গুলিয়ে যাচ্ছে। ক্ষুধায় পেটে ব্যথা শুরু হয়েছে। ঠোঁট দুটো পেটে চুচির হয়ে আছে। ঠোঁট নাড়ালে যেন ব্যথা হচ্ছে। জিভে একদম ফানি নেই যে জিভ দিয়ে সেটে
ফুটবে যাব। দমগুলো ভারী হচ্ছে কেবল, নিজেকে সামলে উঠতে পারছি না একদম। চারদিকে একদম নিস্তব্ধ, পেটের ভেতর নড়াচড়া অনুভব করতেছি। পেট থেকে কেমন অদ্ভুত আওয়াজ আসছে কানে। হালকা ব্যথাও অনুভব করছি পেটে, মনে হচ্ছে কিছু একটা পেট থেকে বের হবে এখন। পেট ফুলে যাচ্ছে শুধু, আমার ভয় যেন আরও বাড়তে লাগলো। পেটের ব্যথা সর্বোচ্চ সীমে চলে যাচ্ছে ক্রমশই। নিজেকে ধরে রাখতে পারছি না, ব্যথায় কুকড়াতে লাগলাম। চোখগুলো বন্ধও করতে পারছিলাম না, কারণ পেটের ফুলা এখনও কমছে না। তাহলে কি পেট ফেটে বাচ্চা বের হবে? আর মিদার কথা কি সঠিক? সত্যি আমার গর্ভে কি কোনো শুভ শক্তি আছে, নাকি রয়েছে কোনো অশুভ বাচ্চা? উত্তর মেলাতে গেলে আরও বেশি ভোগান্তির সম্মুখীন হচ্ছি। প্রশ্ন যেন মাথাটাকে ব্যথা বানিয়ে দিচ্ছে। নিজেকে সামলাতে পারছি না পেটের ব্যথায়। শরীরে একদম শক্তি নেই, তাই ব্যথায় চিল্লানোর শক্তিও পাচ্ছি না। পেটটা মাত্রা অতিরিক্ত ফুলে গেছে। পেটের এক পাশ পেটে পিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। রক্তটা পিনকি দিয়ে বের হয়ে জোরে ছিটকে পড়ছে। পেটে ব্যথার সাথে অসম্ভব জ্বলুনি হচ্ছে। এবার দেখতে দেখতে পেটটা ফেটে মাটির মতো শশির হয়ে গেল। ফোলা পেটটা পেটের দুদিক দিয়ে ভাগ হয়ে গেল। সে ভাগ করা অংশ দিয়ে বের হলো এক কদাকার শিশু। শিশুটি পেট থেকে লাফিয়ে বের হলো। শিশুটার নাক নেই, নাকের জায়গাটা সমতল, কালো কুচকুচে ঘায়ের রং, চোখগুলো রক্তবর্ণ, দুটো হাত বেশ লম্বা শরীরের তুলনায়, আর পাগুলো হাতের তুলনায় ছোট, ঠোঁটগুলো দ্বিখণ্ডিত করা, কালো মুখের আদলও সাদা দাঁতগুলো ফিক করে বেসে আছে। এ বাচ্চাকে দেখেই যেন আমার ভয়টা বেড়ে গেল। এই বাচ্চাটার গঠন বলেই দিচ্ছে বাচ্চাটা ভয়ঙ্কর রূপ নিবে আরও। এদিকে আমার ফাটা পেটটার দিকে তাকাতেই আরও চমকে গেলাম। লক্ষ্য করলাম আমার পেট থেকে অদ্ভুতভাবে আলোক রশ্মি বের হচ্ছে। আমি এতক্ষণে বেমালুম ভুলে গিয়েছিলাম ঘরটা পুরোপুরি অন্ধকার ছিল। মূলত পেট থেকে আলোক রশ্মি বের হওয়ায় চারপাশটা আমার চক্ষুগোচর হয়েছিল। ভয় আমাকে গ্রাস করতে লাগলো। অপরদিকে আমার পাটা পেটটা জোড়া লাগতে শুরু করলো। আলোক রশ্মিটা পেট থেকে গোলাকার বৃত্ত হয়ে বের হয়ে ঘরের ভেতর ঘুরপাক খাচ্ছে। এদিকে বাচ্চাটার রূপ আরও পরিবর্তন হতে লাগলো। এত কুৎসিত বাচ্চা আমার চক্ষুগোচরের আগে কখনো হয়নি। শরীরটা কেমন জানি বয়স শিউরে উঠছে, রক্ত যেন হিম হয়ে যাচ্ছে। বৃত্তাকার আলোটা চারদিকে অনবরত ঘুরতে ঘুরতে কোথাও যেন মিলিয়ে গেল। ফলশ্রুতিতে ঘরটা একটু অন্ধকার নেমে এলো। এদিকে একটা সময় পর আমার পেটটা স্বাভাবিক হয়ে গেল। পেটটা স্বাভাবিক হলেও শরীরটায় তেমন শক্তি অবশিষ্ট নেই যাতে করে আমি শোয়া থেকে উঠে দাঁড়াবো। অন্যদিকে বাচ্চাটা গড়িয়ে গড়িয়ে আমার দিকে তেড়ে আসতে লাগলো। আমার ঘাড়ের কাছে এসে আমাকেই কামড়ে ধরলো। দম যেন বন্ধ হয়ে যেতে লাগলো। এবার আমার মৃত্যু হয়ে যাবে বুঝতেই পারছিলাম। এমন সময় কারো উপস্থিতি টের পেলাম। মনে হলো বাচ্চাটাকে কেউ ধরে আমার ঘাড় থেকে ছুটিয়ে দূরে ছুঁড়ে মেরেছে। আমি বুঝতে পারছিলাম না সে কে। বন্ধ চোখটা খুলে লক্ষ্য করলাম মিদা আমার সামনে বসা। কিছুটা উৎকণ্ঠার সহিত জিজ্ঞেস করলাম, মিদা তুমি? এটা কি কোনো মায়াবল, নাকি সত্যি তুমি? মিদা হালকা মুচকি হেসে বলল, এরিকের মায়াজালে তুমি ফেঁসে গিয়েছিলে, এটা সত্য। তবে আমি সত্য ছিলাম। আমি এরিকের বলির শিকার হই। আমার বয়স যখন 16 তখন এরিক আমাকে তুলে নিয়ে এসে আমার দেহ থেকে মাথাটা ছিন্ন করে শয়তানের নামে বলি দেয়। আমাকে বলি দেওয়ার পর আমার লাশটা ফেলে দেওয়া হয় নর্দমায়। সেখানে থেকে এক সাধু আমার মাথাবিহীন লাশটা এনে আমার মধ্যে কিছু শুভ শক্তি দেয়। তার ফলে আমি নতুন মায়াশক্তির জীবন পাই। আমার শরীরের রক্ত এরিককে ধ্বংস করার জন্য টগবগ করতেছে। তবে আমি অপারগ, কারণ এরিকের ধ্বংস কেবল তুমিই করতে পারবে। আমি শুধু তোমাকে সাহায্য করতে পারবো, এর বাইরে কিছু না। আমি কিছুটা চমকে গেলাম। বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করলাম, কিন্তু এর আগে যে কাহিনীগুলো তুমি বলেছিলে সেটা কি মিথ্যে?
মিদা হেসে উত্তর দিল, তোমাকে সাথে সাথে সত্য বললে বিষয়টা আরও জটিল অবস্থায় চলে যেত, তাই একটা কাহিনী সাজাতে হয়েছিল। মিদার কথা শুনে আমি অস্থির হয়ে যেতে লাগলাম। মিদা আমার অস্থিরতা দেখে বলল, শান্ত হও চারুলতা, তোমাকেই এরিককে ধ্বংস করতে হবে, আর এর জন্য তোমাকে আগে স্থির হতে হবে। মিদার কথায় নিজেকে শান্ত করার চেষ্টা অবিচল রাখলাম, যদিও অস্থিরতার খানিক তকমা বিরাজমান আমার মধ্যে, তবুও শান্ত থাকার চেষ্টা করলাম। কিন্তু শত চেষ্টা করে অস্থিরতা কাটাতে ব্যর্থ হলাম। আমি অস্থিরতা না কাটিয়ে মিদাকে ভুলে উঠলাম, আমার যে বাচ্চাটা হয়েছে সেটা কি শুভ নাকি অশুভ। মিদা হালকা গলায় বলল, তোমার বাচ্চাটা দুইয়ের মাঝে রয়েছে, এখন এটা তোমার কাজ বাচ্চাটাকে তুমি কোন দিকে পরিচালিত করবে। বাচ্চাটাকে তোমাকে দ্রুত আয়ত্ত করতে হবে, অন্যথায় কোনো ক্রমে এরিক যদি বাচ্চাটাকে আয়ত্ত করে ফেলে তাহলে আমাদের পরাজয় সুনিশ্চিত। আমার অস্থিরতা যেন ক্রমেই বেড়ে চলেছে, শরীরটা অসাড় হয়ে যাচ্ছে ক্রমশই, ওঠার শক্তিও পাচ্ছি না, সমস্ত শক্তি দিয়ে উঠতে নিয়েও পড়ে যাচ্ছিলাম। মিদা আমার অবস্থা দেখে আমার সারা শরীরে হাত বুলিয়ে দিল। মিদার হাতের স্পর্শ যেন আমার শরীরের ব্যথা কিছুটা উপশম হলো। আমি কিছুটা শক্তি শরীরে পেতে লাগলাম, তাই শোয়া থেকে উঠে বসলাম। মৃদু গলায় বললাম, বাচ্চাটা তো উদ্যত, আমাকে দেখলেই তেড়ে আসে, তাকে আমি কিভাবে শান্ত করব, কিভাবে নিজের আয়ত্তে আনব, আমাকে উপায় বলে দাও। মিদে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তা পরক্ষণে ছেড়ে দিয়ে বলল, বাচ্চাটাকে কোলে নেওয়ার চেষ্টা করো, বাচ্চা তোমাকে খামছে বা কামড়ে ধরলেও তাকে ছেড়ো না, তাকে তোমার শাল দুধ খাওয়ানোর ব্যবস্থা করো। একবার যদি তাকে শাল দুধ খাওয়াতে পারো তাহলে সে বাচ্চাটা তোমার প্রতি মায়া জন্মাবে, আর তুমি তাকে খুব সহজেই আয়ত্তে নিয়ে আসতে পারবে। আর কাজটা করতে হবে দ্রুত, এরিক এখনও টের পায়নি তোমার বাচ্চাটার প্রসব হয়েছে, তাই যা করতে হবে দ্রুত। আমি মিদার কথা শুনে বাচ্চাটার দিকে ক্ষীণ দৃষ্টিতে আলোকপাত করলাম। ঘরের এক কোণে লেপ্টে লেগে শুয়ে আছে, এত কুৎসিত দেখতে যে তার কাছে যেতেও ভয় করছি ভীষণ। তবুও আমাকে এ ধ্বংসলীলা থেকে বাঁচতে হলে বাচ্চাটাকে আয়ত্তে আনতে হবে। আমি বসা থেকে এবার একটু উঠে দাঁড়ালাম, আস্তে করে বাচ্চাটার কাছে গেলাম। রুমটা যদিও আগের মতো অন্ধকার না, কিছুটা আলো কোথায় থেকে যেন প্রবেশ করেছে, যদিও আলোর প্রবেশ পথ বের করার কোনো উপায় নেই, আর বের করার মতো কোনো চিহ্ন বা পথও নেই। এখন অবশ্য সেসব ভাবার সময়ও নেই, নিজেকে যথাসম্ভব সামলিয়ে নিলাম। বাচ্চাটা নিস্তেজ হয়ে পড়ে আছে, কোনো রকম সারা শব্দ পেলাম না। কদাকার বাচ্চাটাকে ধরতেও বেশ ভয় লাগছে, তবুও বাচ্চাটাকে হাতে স্পর্শ করলাম এবং কোলে তুলে নিলাম। বাচ্চাটা আমার কোলে একদম লিপ্টে আছে এখন। মিদা পাশ থেকে বলতে লাগলো, বাচ্চাটাকে যেন স্তন পান করাই। মিদের কথায় বাচ্চাটাকে এবার নিজের স্তন পান করার চেষ্টা করালাম। ঠিক সেই মুহূর্তে আরও ভয়ঙ্কর পরিস্থিতির প্রশ্নের সম্মুখীন হলাম, বাচ্চাটা কি আমার আয়ত্তের বাইরে চলে গেল? ঘরটা সজোরে কাঁপতে লাগলো। বাচ্চাটা আমার বুকে জোরে কামড়ে ধরলো। আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। পাশ থেকে মিদা বলে উঠল, বাচ্চাটার মধ্যে অশুভ শক্তি প্রবেশ করেছে, এ থেকে পরিত্রাণের উপায় বের করতে না পারলে এরিককে ধ্বংস করা যাবে না, আর এরিকে যুদ্ধে বিজয়ী হয়ে গেলে সারা পৃথিবী কালো জাদুর হাতে জিম্মি হয়ে যাবে। আমাদের কিছু একটা করতে হবে। মিদার কথা শুনে আমার হাত পা কাঁপতে লাগলো। সেই সাথে বাচ্চাটাকে বুক থেকে ছাড়ানোর চেষ্টা করেও ছাড়াতে পারছিলাম না। বুক দিয়ে গড়গড়িয়ে রক্ত পড়ছে। জানি না কি হতে চলল, তবে জয়ের আশঙ্কা এখানে ক্ষীণ। পুরো ঘরটা এবার
বিদ্যুটে অন্ধকার হয়ে গেল। মিতার নিঃশ্বাস শোনা গেল, তাকে পরিলক্ষিত হচ্ছে না। এদিকে আমি সমস্ত শক্তি খাটিয়ে বাচ্চাটাকে স্তন থেকে ছুটিয়ে জোরে আছড়ে ফেললাম। বাচ্চাটা কোথায় গিয়ে পড়েছে জানি না। অন্ধকার রুমে চক্ষুগোচর কিছু না হওয়ায় একটু ধীর গলায় মিতাকে ডাকতে লাগলাম। মিতার কোনো সাড়া শব্দ মিলছে না, শুধু কয়েকটা গুমরানের আওয়াজ শোনা যাচ্ছে, সেই সাথে ভারী নিঃশ্বাসেরও। মনে হচ্ছে কেউ কারো গলায় চেপে ধরে শ্বাসরোধ করছে। আমার ভয়টা ক্রমশ বর্ধমান হতে লাগলো, ভেতরটায় কম্পিত হতে লাগলো। চুপ হয়ে গেলাম। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না আমার। এদিকে ঘুংরানোর আওয়াজটা প্রখর হয়ে মৃদু হয়ে গেল। আমি ভয়ে জড়সড় হয়ে গুটি মেরে আছি। নিজেকে সামনে রাখা এই মুহূর্তে ভীষণ কঠিন। ঘরের আলোটা জ্বলে উঠল। আলোটা জ্বলার সাথে সাথে আমার শরীরটা শিউরে উঠল। আমার সামনেই মিতার নিস্তেজ দেহ পড়ে আছে, আর তার বুকের উপর বাচ্চাটা বসে খিলখিল করে হাসছে। বুঝতে আর বাকি রইল না, বাচ্চাটা অশুভ শক্তিতে পরিপূর্ণতা পেয়েছে। আমার পরাজয় হয়তো সুনিশ্চিত। জয়ের কিঞ্চিত আশাও রাখতে ইচ্ছে করছে না আমার। তবুও নিরাশ হয়ে জীবন দেওয়ার চেয়ে মরার আগে একটা বার চেষ্টা করে মরাই শ্রেয়। তাই নিজেকে একটু স্থির করলাম। বাচ্চাটাকে কি করলে ওই শুভত্ব বাচ্চা শুভ শক্তি লাভ করবে সেই চিন্তাই করতে লাগলাম। চিন্তাটা বেশিক্ষণ করার সুযোগ পেলাম না। এর মধ্যে মামা রুমে প্রবেশ করলো। বাচ্চাটা পুরোপুরি মামার আয়ত্তে চলে গেল, আর মামা এসে আমাকে উলঙ্গ করে ফেললো। সে সাথে মামার জোরে আঘাত করলো। আমি অবচেতন হইনি, তবে শরীর অসাড় হয়ে গিয়েছে। কি হচ্ছে টের পেলেও শরীর নাড়াতে পারছি না। মামা আমার সমস্ত শরীরে কাঁচা হলুদ মেখে দিল। তারপর আমার চুলগুলো ধরে টানতে টানতে আমাকে নিয়ে গেল পিশাচ মূর্তির সামনে। আমার বাক শক্তি এবং শরীরের সমস্ত শক্তি আমি হারিয়ে ফেলেছি। আমাকে মূর্তির সামনে রেখে কি যেন বিড়বিড় করছে মামা, আর সারা শরীরে গোলাপ জল ছিটাচ্ছে, আর বাচ্চাটাকে আমার বুকের উপর বসিয়ে দিল। এতে করে আমার নিঃশ্বাস আরও ভারী হয়ে গেল। মিনিট দুয়েকের মধ্যে আমার শরীর আরও স্তব্ধ হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম এই যুদ্ধে আমি হেরে যাব, জিতে যাবে কালো জাদু। আমার চোখ বন্ধ হয়ে গেল। কানে শুধু আওয়াজ আসছে, কম্পনের আওয়াজ পাচ্ছিলাম কেবল। এর মধ্যে কানের কাছে কারো কণ্ঠের আগমন পেলাম। কণ্ঠটা ভালো করে লক্ষ্য করে দেখলাম মিতার কণ্ঠ। আমি কিছু বলতে চাইলেও মুখ দিয়ে বের করতে পারছি না। এদিকে মিতা ক্ষীণ গলায় বলল, দ্বিতীয়বারের মতো আমার জীবন এরিকের হাতে শেষ হলো। চারুলতা, এখনো সময় আছে সব কিছু ঠিক করার। তুমি তোমার মনের জোর দিয়ে শরীরটা সচল করো, তারপর বুকে বসা থাকা বাচ্চাকে তোমার শরীরের যে কোনো অংশ কেটে শরীর থেকে গড়িয়ে পড়া রক্ত বাচ্চাটার মুখে লেপটে দাও। বাচ্চাটা তাহলে অশুভ শক্তির অভিশাপ থেকে মুক্তি পাবে, আর এরিকও ধ্বংস হয়ে যাবে। আমি কথাগুলো শোনার পর বেশ কষ্টসাধ্য হলো মিতার কথা অনুযায়ী কাজ করলাম। বাচ্চাটার মুখে আমার শরীরের একাংশ কামড়ে সেটা থেকে রক্ত বের করে লিফটে দিলাম। সাথে সাথে ঘরটা জোরে কম্পিত হয়ে পিশাচ মূর্তিটা ভেঙে গেল, আর মামাও পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে গেল। সে সাথে আমার মৃত্যু ঘটল। আমার মৃত্যু ঘটলেও আমি এই বাড়ির আশেপাশে অতিষ্ঠ হয়ে ঘুরছি ফিরছি, কারণ আমার লাশটা এই পর্যন্ত সঠিক উপায়ে সৎকার হয়নি। সেদিন শুভ শক্তির জয়লাভ হলেও আমার মৃত্যু রোধ হয়নি। বহু বছর এই বাড়ি পরিত্যক্ত হয়ে পড়েছিল। কিছুদিন পূর্বে একজন বাড়িটাকে বেশ কৌশলে নিজের বলে দাবি করে বাড়িটাকে একটু গুছিয়ে নিয়ে তোমাদের কাছে ভাড়া দিয়ে দেয়। আমি বেশ কয়েকবার তোমাদের সামনে আসার চেষ্টা করেছি সত্যটা বলার জন্য, তবে তোমাদের প্রাপ্ত ভয়ের জন্য আর পারিনি। কথাগুলো চারুলতা স্থিতিকে বলে চুপ হয়ে গেল। স্থিতি স্তব্ধ হয়ে বসে আছে। এই বাড়িটা মূলত পুরনো একটা বাড়ি। শহর থেকে বেশ দূরে অবস্থান করায় এ বাড়ির দিকে তেমন লোক সমাগম নেই। বর্তমানে এ বাড়িটা ভূতুড়ে বাড়ি নামেই পরিচিত, তাই এদিকে মানুষ আসার সাহস তেমন পায় না। স্থিতি ভূতুড়ে বিষয়গুলো নিয়ে গবেষণা করার দরুন তার বন্ধু সবিক নিয়ে এ বাড়িতে আসে। এ বাড়িটায় আসার পর থেকে একের পর এক কাণ্ড কাহিনী ঘটতে শুরু করে। এক পর্যায়ে সে কাহিনীর সূত্র ধরে চারুলতার আত্মার সাথে দেখা। স্থিতি এখনো নীরব। সবিক নীরবতা ভেঙে চারুলতার দিকে তাকিয়ে বলল,
তুমি যা বলেছো তা নিঃসন্দেহে অনেক উত্তম কাজ, তবে তোমার মুক্তি কিভাবে হবে বলো? চারুলতা হালকা গলায় জবাব দিল। বাড়িটার পেছনে নারিকেল গাছের তলায় 7 হাত মাটি খুঁড়লেই আমার হাড় পাওয়া যাবে, সেগুলো দাফন করলেই আমার মুক্তি মিলবে। স্থিতি এবার নড়ে চড়ে বসে উঠল। তুমি ভালো থেকো, আমরা তোমার মুক্তির ব্যবস্থা করছি। কথাটা বলে স্থিতি আর সবিক দৌড়ে গেল বাড়ির পেছনটায়। সেখানে নারিকেল গাছের তলায় 7 হাত মাটি খোঁড়ার পর চারুলতার হাড়গুলো পেল। তারপর সেগুলো দুজন মিলে বাড়ি থেকে খানিক দূরে দাফনের ব্যবস্থা করল। হাড়গুলো দাফন করার সাথে সাথে বাড়িটাও হালকা কাঁপুনি দিল। সে সাথে একটা বাজ পাখি উড়ে গেল। বুঝতে আর বাকি রইল না, চারুলতার আত্মার মুক্তি মিলল। সবিক আর স্থিতি নিজেদের কাজগুলো সম্পন্ন করে সবগুলো তথ্য লিপিবদ্ধ করলো। তারপর বাড়ি থেকে বের হয়ে গেল। সে সাথে চারুলতার ঘটনারও সমাপ্তি ঘটল। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরে শুনে ভালো লাগলে একটি লাইক কমেন্টস করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।